আসতে অনেক দেরি করাতে তারাই শেষ পেশেন্ট। শীতল দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে। এবার কি হবে? এদিকে পুনরায় নাম ধরে ডাকলে শুদ্ধ ওকে যেতে বলে, নিজেও যেতে নিলে শীতল হড়বড় করে বলল, না না, আপনাকে যেতে হবে না, আপনি এখানেই দাঁড়ান। একথা বলে শীতল একা একা ডাক্তারের রুমে ঢুকে বসলো। ডাক্তার ওকে যা জিজ্ঞাসা করলো আমতা আমতা করে বলল। মহিলা ডাক্তার তবুও সে থতমত খাচ্ছে দেখে ডাক্তার জিজ্ঞাসা করলো, সঙ্গে কেউ এসেছে? শীতল বলল, শুদ্ধ ভা। আর বলতে পারল না শীতল। পুরো কথা শেষ করার আগেই সহকারী মেয়েটা হাঁক ছেড়ে বাইরে থাকা তার অভিভাবককে ডাকলো। পাশের চেয়ারে কাউকে বসে দেখে শীতল সিমিজ ভেবে খুশি মনে তাকিয়ে হতবাক হয়ে গেল। আবারও শুদ্ধ ভাই! এই ছেলেটা অভিভাবক এবং এই মেয়ে এখনো অবিবাহিত দেখে ডাক্তার ধরে নিলেন এই ছেলেরই তার পিয়ন্সি। তাছাড়া এই মেয়ের হাতের অনামিকাতে জলজল করছে খুব সুন্দর একটি স্বর্ণের আংটি। তাছাড়া মেয়েরা আপন ভাইকে নিয়ে এই সমস্যা নিয়ে সচরাচর আসে না। তাই তিনি ধরে নিলেন পাশে বসা সুদর্শন ছেলেটা মেয়েটার হবু স্বামী কিংবা বয়ফ্রেন্ড। তাই রসিক মানুষ হিসেবে তিনি প্রেসক্রিপশন লিখতে লিখতে বললেন, মেডিসিন আমি দিয়ে দিয়েছি, আমার দায়িত্ব পালন করলাম, এবার আপনিও তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলুন। ডাক্তারের কথা শুনে শুদ্ধের ভ্রু কুঁচকে গেল। তার বিয়ের সঙ্গে শীতলের রোগের কি সম্পর্ক? কী সব বলে এই ডাক্তার! তাকে ভ্রু কুঁচকে তাকাতে দেখে ডাক্তার এবারও নিজেরই মুখ খুললেন। অবিবাহিত মেয়েদের কিছু কিছু রোগের ট্রিটমেন্ট বিয়ের পর অনেক মেয়ের পিরিয়ডজনিত রোগের সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি কি বলতে চাচ্ছি আশা করি এইবার বুঝতে পেরেছেন। শুদ্ধ বলল, আমি ওর কাজিন। ডাক্তার বলল, কাজিন লাভ? ডাক্তারের কথা শুনে শুদ্ধ আর চোখে একবার শীতলের দিকে তাকালো। শীতল চোখ বড় বড় করে ডাক্তারের দিকে চেয়ে আছে। কি আশ্চর্য! এই ডাক্তার পাগল নাকি? না জেনে শুনে তখন থেকে ভুলভাল বকেই যাচ্ছে। পৃথিবীতে পুরুষ পেল না, বিশুদ্ধ পুরুষটাকেই পেল। তার হবু স্বামী খেতাব দিয়ে দিল। অন্যায়, ঘোর অন্যায়। এই অন্যায় মুখ বুজে মেনে নেওয়া যায় না। সেও নেবে না, কখনো না, কিছুতেই না। তাই সেই থতমত মুখে জবাব দিল। শীতল বলল, উনি আমার আপন চাচাতো ভাই। না আমাদের প্রেম ছিল, না আছে, আর না ভবিষ্যতে কোনোদিন হবে। যদি পৃথিবীতে পুরুষ হিসেবে শুধু উনিই বেঁচে থাকে তবু আমি ওনাকে বিয়ে করব না। ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হেসে হেসে বলল, আমার বোনের মেয়েও একথা বলতো। দেখতেই পারতো না তার চাচাতো ভাইকে, গালমন্দ করতেও বাদ করতো না। এখন সেই ছেলেরই বাচ্চার মা আছে। হেসে খেলে সংসার করছে দুজন। কেউ কাউকে ছাড়া একদণ্ড থাকতে পারে না। তোমরাও তাই করবে, মিলিয়ে নিও। এবার কি বলবে ভেবে পেল না শীতল। এসব কি কোনো কথা? একসঙ্গে এক বাড়িতে বড় হয়েছে তারা, দিনরাত ঝগড়া করে, মারামারিও হয়, তাদের মধ্যে মিল অসম্ভব। মোদ্দা কথা, এই লোক আর যাই হোক ভালো বর হতেই পারে না। সারাদিন খ্যাক খ্যাক করে, ধমকায়, মারে। যে পাগল এই লোকটাকে বিয়ে করবে, করুক গে, সে এর মধ্যে ছিল না, ভবিষ্যতেও থাকার প্রশ্নই আসে না। শীতল এসব ভেবে মনে মনে ডাক্তারের গোষ্ঠী উদ্ধারে ব্যস্ত। তখন শুদ্ধ এক ভ্রু উঁচু করে বিরক্তি নিয়ে বলল, বাড়তি কথার প্রয়োজন দেখছি না। তাছাড়া বললেই কি আমি তোকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি? শীতল বলল, তাই তো যাচ্ছ, নয়তো বলছো না কেন কিছু? শুদ্ধ বলল, কি বলবো? আমি কি তোর ডাক্তারকে এসব বলতে শিখিয়ে দিয়েছি? উনি তো এসে অবধি ভুলভাল বকে যাচ্ছে। শীতল বলল, শুরুতেই ভুলটা ধরিয়ে দিলে না কেন? শুদ্ধ বলল, সেই দায় আমার না। গলার সাউন্ড আসতে, নয়তো থাপ্পড়ে গাল লাল করে দেবো। বেয়াদব! তাদের দুজনের ঝগড়া দেখে ডাক্তার নিজেই থতমত খেয়ে গেলেন। ধুর, বেশি বকার জন্য এমন হলো। পেশা ডাক্তার হলেও উনি একটু বাচাল প্রকৃতির। পৃথিবীতে নানান রকমের মানুষের বসবাস। কেউ কেউ আছে হাসতে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ বা ঘুরতে, আর উনি কথা বলতে ভালোবাসে। এর আগেও আগ বাড়িয়ে কথা বলায় বিপাকে পড়েছিলেন, আজও তাই হলো। তবে উনি সরি বললেন না, কারণ ওনার অন্ধমন এখনও চিৎকার করে বলছে এদের মাঝে কিছু ঘটবে। কারণ প্রায়ই কাজের লাভ স্টোরি শুভারম্ভ হয় ঝগড়া ও মারামারি দিয়ে। শুদ্ধ ধমক খেয়ে শীতলার একটা কথা বলল না। মন মেজাজ বিগড়ে গেছে। এই পাগল ডাক্তার তার ফুরফুরে মেজাজটাকে নিজের হাতে খুন করেছে। তাই সে রাগে ফোঁসফোঁস করতে করতে অন্যদিকে তাকিয়ে রইল। তখন ডাক্তার বেশ কিছু পরামর্শ দিয়ে প্রেসক্রিপশন এগিয়ে দিল। সেটা শুদ্ধ একবার চোখ বুলিয়ে নিল। তারপর চেয়ার থেকে উঠে চেম্বার থেকে বেরিয়ে গেল। শীতলও পিছু পিছু গেল। আশেপাশে সিমিনকে না দেখে সিঁড়ি বেয়ে নিচে নামলো দুজন। দুজনের মুখে রানেই কোনো। রিসেপশন থেকে কয়েক হাত দূরে সিমিন একজন মহিলার সাথে বসে আছে এবং মহিলাটি ছলছল চোখে তাকিয়ে সন্তানাবাণী ছড়াচ্ছেন। সেই মহিলা কাঁদছে। ওনার বাবা মারা গেছে, লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থাও হয়ে গিয়েছে। একটু পর লাশ নিয়ে চলে গেলে শুদ্ধ হাসপাতালের সামনে থেকে সব মেডিসিনগুলো নিয়ে সিমিনের হাতে দিল। তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ডাক্তার কি বলল না বলল শুদ্ধ থাকায় আপাতত কিছু জিজ্ঞাসা করলো না সিমিন। তবে তাদের গাড়িটা কিছু দূর যেতেই শীতল গমগমে সুরে বলে উঠল, আমার ক্ষুধা পেয়েছে। মেয়ের কথা শুনে সিমিন বেগম বললেন, বাড়ি গিয়ে খাস, এই তো প্রায় চলেই এসেছি।
শীতল বলল, না, আমি এখনই কিছু খাবো। সিমিন বলল, জেদ করে না মা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া বাইরের খাবার বারণ না তোর, আর একটু ধৈর্য ধর, বাড়ি গিয়ে পেট পুড়ে খাস। শীতল বলল, না, আমি কাচ্চি খাবো, মানে খাবোই, তুমি গাড়ি থামাতে বলো। শীতলের কথা শুনেও শুদ্ধর গাড়ি থামলো না। সে তার সুবিধা মতো হুইল ঘুরিয়ে যাচ্ছে। শীতল তাকে তো বলেনি, তাহলে সে কেন গাড়ি থামাবে? গাড়ি থামাচ্ছে না দেখে শীতল কটমট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, আমি পারবো না। শীতল বলল, কেন? শুদ্ধ বলল, জানি না। শীতল বলল, সবসময় এমন ভালো লাগে না কিন্তু। শুদ্ধ বলল, আমারও। শীতল বলল, আম্মু কিছু বলছে না কেন? এবার রাগ হচ্ছে কিন্তু আমার। সিমিন কোনো জবাব দিলেন না, বরং তার কথা শুনে শুদ্ধ পুনরায় বাঁকাভাবে জবাব দিল, রাগ হলে রাগ কর, বারণ করছে কে? শীতল বলল, কাচ্চি খাবো, বললাম তো। শুদ্ধ বলল, খাওয়া যাবে না, বললাম তো। শীতল বলল, গাড়ি থামাবেন কি না? শুদ্ধ বলল, না। শীতল বলল, বড় আব্বুকে বলে দেবো কিন্তু। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে শীতলের দিকে এগিয়ে দিল, অর্থাৎ এই মুহূর্তে বলতে বলছে। শীতল ফোন ধরল না, কারণ কথা বলতে বলতেই কাচ্চি পার হয়ে গেছে। শীতল মনের দুঃখে জানালার দিকে তাকিয়ে রইল। ভেবেও নিল জীবনেও কাচ্চি খাওয়ার কথা কাউকে বলবে না, নিজের মাকেও না। সবসময় এমনই করে এরা। জ্যাম না থাকায় শুদ্ধ একেবারে চৌধুরী নিবাসের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে গেল। গাড়িটা থামতেই শীতল গাড়ি থেকে নেমে হনহন করে বাসায় প্রবেশ করলো। দেখে সারাপাত চৌধুরী ড্রয়িং রুমে বসে ফোনে কথা বলছেন। ওনার কথা শুনে মনে হলো উনি আজ বিকেলে অফিসের কাজে দেশের বাইরে চলে যাবেন। শুদ্ধর নামে পেট ভর্তি অভিযোগ নিয়ে সেও পাশে বসলো, অপেক্ষা করতে লাগলো ওনার কথা শেষ হওয়ার। মিনিট দুয়েক পরেই ফোন কেটে মুখে হাসি এঁটে বললেন, কি লাগবে মা, লিস্ট করেছো? শীতল ওনার কথায় জবাব না দিয়ে হড়বড় করে বলতে লাগলো, বড় আব্বু, শুদ্ধ ভাই সিগারেট খায়, আমি নিজের চোখে দেখেছি। সিমিনের সঙ্গে কেবলই এসে দাঁড়িয়েছে শুদ্ধ। বাবার কাছে শীতলের করা অভিযোগ শুনে নির্বিকার সে। পাশে বসে হাঁক ছেড়ে পানি দিতে বলল। সিরাত পানি দিয়ে গেলে পান করে সোফাতে গা এলিয়ে দিল। এদিকে একটা অভিযোগ করে থামলো না শীতল, বরং একের পর এক অভিযোগের ঝুড়ি খুলে বসল। মনে যত রাগ ছিল সুযোগ বুঝে উগড়ে দিল। ছেলেরা বড় হয়েছে, সব অভ্যাস নিয়ে কথা বলা সাজে না। তবুও তিনি শীতলের কথা শুনে গম্ভীর মুখে বারণ করলেন, শাসালেন যেন এবারই ছোটদের সামনে সিগারেট না খায়। এগুলোর শরীরে খুব ক্ষতিকর, ভালো নয়। শুদ্ধ বাবার কথাগুলো মন দিয়ে শুনে শীতলের দিকে তাকালো। শীতলের ঠোঁটে মিটিমিটি হাসি, অর্থাৎ সে খুব খুশি। শীতলকে হাসতে দেখে শুদ্ধর ঠোঁটেও ফিচেল হাসি ফুটল। সে কেন হাসলো সেই জানে। শুদ্ধকে বকা খাইয়ে শীতল ফ্রেশ হতে চলে গেল রুমে। তার যাওয়ার দিকে তাকিয়ে শুদ্ধ ভাবল, সিগারেট নিয়ে যার বিরোধিতা, তাকে সিগারেট টানালে কেমন হয়। বিকেলের দিকে শখ আর স্বর্ণ টুকটাক কেনাকাটা করে একসঙ্গে বাসায় ফিরছিল। হঠাৎ মাঝপথে দেখা হলো আহনাফের সঙ্গে। পাশ কেটে চলে যাওয়ার জন্য মনস্থির করলেও আহনাফ হাসি মুখে তাদের সামনে এসে দাঁড়ালো। হাসি মুখে কুশল বিনিময় করলো। চৌধুরী নিবাসের সবার কথা শুধালো। ওরা ভদ্রতার খাতিরে জবাব দিল। আহনাফ আশপাশ তাকিয়ে শখকে বলল, শখ, তোমাকে কিছু বলার ছিল। শখ বলল, হ্যাঁ বলুন। আহনাফ বলল, না না মানে। আহনাফ আমতা আমতা করে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ আজ চোখে তাকালো শখের দিকে। আহনাফের মতিগতি দেখে সে সব বুঝে ফেলেছে। এই অবধি অনেক প্রস্তাব পেয়েছে, তাই তার ধারণা আছে। তবে শখের কথা বলা তাকানো পূর্বের মতোই শান্ত ও স্থির। সে স্বাভাবিকভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। তার পরনে মিষ্টি কালার থ্রি পিস ও কালো হিজাব। হেঁটে আসায় নাকের ডগায় জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তবে বেশ লাগছে, যেন মর্মাদানো কোনো ফুল। আহনাফের চোখে মুখে মুগ্ধতা দেখে স্বর্ণ আবার বোনের দিকে তাকালো। ভাবলো বোনের ইশারা পেলে সামনের দিকে হাঁটা শুরু করবে, কিন্তু শখ তাকে আর কোনো ইশারা করলো না। সে বলল, বলুন, আমি শুনছি। এদিকে হাতে খুব একটা সময় নেই। তাছাড়া চৌধুরী নিবাসের মেয়েদের দাঁড় করিয়ে রাখলে অনেকেই বিরক্ত করছে ভেবে তেড়ে আসতে পারে, তাই সেও ভাবলো মনের কথা বলে দেবে। কিন্তু সে মুখ খোলার আগে স্বর্ণ বলল, আপু দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসছি। একথা বলেই স্বর্ণর সামনের দোকানের দিকে এগিয়ে গেল। সুযোগ বুঝে আহনাফ মনের মনে স্বর্ণকে ধন্যবাদ দিয়ে অকপটে বলে ফেলল, এই যে হবু ডাক্তার, আমার মনের ডাক্তার হবেন। শখ সাথে সাথে কোনো জবাব দিল না, তবে তার চোখে মুখে অস্বস্তি ফুটে উঠেছে। তাছাড়া যতটুকু জানে এই মানুষটা তার বড় ভাই সায়নের চেনা কেউ। একদিন দেখা হয়েছে তাদের, খুব সামান্য কথা হয়েছে, তাই তার এমন প্রস্তাব সহসা গ্রহণের প্রশ্নই আসে না। তবে কিছু না বলে চলে যাওয়াটা অভদ্রতা দেখায়, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। তার মনের কথা বোধহয় বুঝলো আহনাফ, তাই সে বলল, প্রেম করার ইচ্ছে আমারও নেই, বউ বানাবো তোমায়। সায়ন ভাইয়াকে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে আমার বাবা। আশা করছি পারিবারিকভাবে খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। শখ চুপ করে শুনল, তারপর অস্বস্তি থেকে বাঁচতে বলল, আসি তাহলে। একথা বলে কিছু বলার সুযোগ না দিয়ে হাঁটা ধরল। দোকানে খুব ভিড় থাকায় সেও এগিয়ে গিয়ে দাঁড়ালো স্বর্ণের পাশে। স্বর্ণের রাগান্বিত মুখটি দেখে
কিছু বলার আগে নজরে গেল পাশে দাঁড়ানো সেদিনে সেই পুলিশটির দিকে। নামটা বোধহয় ইনসান। সিভিল ড্রেসে থাকলেও চিনতে অসুবিধা হলো না। তবে স্বর্ণ রেগে থাকার কারণ বুঝল না সে। দোকানে ভিড় দেখে আহনাব পাশের দোকান থেকে আইসক্রিম কিনে দোকানের সামনে এসে স্বর্ণের নাম ধরে ডাকলো। তারা তাকালে ইশারা করে তাদের বেরিয়ে আসতে বলল। দু বোন চোখাচোখি করে বেরিয়ে এলো। আহনাব স্বর্ণের হাতে অনেকগুলো আইসক্রিম ধরিয়ে দিয়ে বলল, বড় ভাই হিসেবে দিলাম, না করলেও শুনছি না। স্বর্ণের মুখভঙ্গি এখনও স্বাভাবিক। সেই বোনের দিকে একবার তাকিয়ে মুখ টিপে হেসে বলল, ঘুষ দিচ্ছেন দেন, না করছি না, তবে ঘুষের বিনিময়ে বোন চাইলে দেব না কিন্তু। একথা শুনে আহনাব হেসে ফেলল। হাসার দরুন গালে চমৎকারভাবে দুটো টোল পড়ল। শখ দেখলো কিনা বোঝা গেল না, কারণ সে অন্যদিকে তাকিয়ে আছে। স্বর্ণ মজা করছে দেখে আহনাব হাসতে হাসতে বলল, পরীক্ষা দিতে দিতে যান জীবন কয়লা হয়ে গেল, এখন বউ পেতেও পরীক্ষা দিতে হবে। স্বর্ণ বলল, তা তো হবেই, আমার বোনকে তো আর যাত্রার হাতে তুলে দিতে পারি না। আহনাব বলল, তা তো অবশ্যই, তা বলুন ম্যাম, কি পরীক্ষা দিতে হবে? স্বর্ণ বলল, সময় হলে জানিয়ে দেব, আজ আসি। একথা বলে স্বর্ণ শখের হাতটা ধরে হাঁটা ধরল। আর 2 মিনিট হাঁটলেই চৌধুরী নিবাস, তাই তারা আর রিক্সা নিল না। তবে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল 2 জোড়া চোখ। একজনের চোখে মুগ্ধতা, অন্যজনের চোখে হিংস্রতা। দুপুরের দিকে হাসপাতাল থেকে ফিরে রুম থেকে বের হয়নি শুদ্ধ। এত ডেকেও সারা তো দূর, দুপুরের খাবারটাও খায়নি অবধি। হয়তো কোনো কাজে ব্যস্ত। সে বাড়ি এলে মাঝে মাঝেই এমন করে। বদ্ধ রুমে কী এমন করে একমাত্র সেই জানে। তার রুমের সঙ্গে লাগোয়া আরেকটা বড়সড় রুম রয়েছে। সেটা রুম বলা ঠিক না, ঠিক ল্যাবের মতো। যেহেতু সে একজন সায়েন্টিস্ট, তার কাজ গবেষণা করা, মেধা ও শ্রম কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করা। ছেলের কথা চিন্তা করে সারাফাত চৌধুরী নিজে থেকেই এটা বানিয়ে দিয়েছেন, সাজিয়েছেন নান্দনিক উপায়ে। কৃত্রিম লাইটের ঝলকানিতে পুরো ল্যাব দিনের মতো আলোকিত থাকলেও বিশেষ এক উপায়ে বাইরের আলো বাতাস চলাচল ও বন্ধের ব্যবস্থা রয়েছে। এবং ল্যাবেতে কাউন্টার স্পেসও রয়েছে পর্যাপ্ত পরিমাণে। ল্যাবের এক এক টেবিল এক এক ধরনের পরীক্ষা নিরীক্ষা, ডেটা সংগ্রহ ও গবেষণার স্থান হিসেবে যথাযথ। এমনকি গবেষণার কাজে ব্যবহৃত জিনিসপত্র হাতের নাগালে পাওয়ার জন্য ভেদে টেবিল এক কিংবা শেলফে ধরে ধরে সাজানো। সেগুলো রিমোট কন্ট্রোল সিস্টেমে। রিমোটের বোতাম চাপলে টেবিল তার সম্মুখে হাজির হবে। কাজ ফুরালে রিমোটের সাহায্যে পূর্বের স্থানে চলে যাবে। এক কথায় সব সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আধুনিক উপায়ে ল্যাবটা তৈরি করা। তবে তার রুমে ঢুকলে বোঝার উপায় নেই ল্যাব আছে বা থাকতে পারে। ল্যাবে প্রবেশের গেটে রয়েছে প্যাটার্ন লক ও বৈদ্যুতিক শকের বিশেষ ব্যবস্থা। একের অধিক ভুল লক চাপলেই শুদ্ধর কাছে অ্যালার্ট নোটিফিকেশন যাবে এবং সেটা কনফার্ম মেসেজ না পেলে বিদ্যুতের শকে সেই ব্যক্তির পুরো শরীর ঝলসে দিতে পারে। এই মুহূর্তে মনোযোগ সহকারে চোখে চশমা, মুখে মাস্ক, গায়ে অ্যাপ্রন ও হাতে একটা মোটা সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাঁচের জারের দিকে। জারে ছটপট করছে সাদা ধপধপে একটি পুরুষ ইঁদুর। মেডিসিন ট্রায়ালের জন্য ইঁদুরকেই আগে বেছে নেয় সে, কারণ জেনেটিক, জৈবিক ও আচরণগত দিক থেকে ইঁদুরের 90% জিন আশ্চর্যজনকভাবে মানুষের সাথে মিলে যায়। এ কারণে মানুষের বিভিন্ন প্রকার জিনের মিথস্ক্রিয়ার প্রকৃতি পরীক্ষার ক্ষেত্রে মানুষের প্রতিনিধিত্ব করে ইঁদুর। এবং রক্তে মাংসে গোড়া মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের সাথে ইঁদুরের অঙ্গেরও বা যন্ত্রেরও মিল পাওয়া যায়। এজন্য মানুষের শরীরে বিভিন্ন প্রকার ঔষধের প্রভাব সহজে নির্ণয় করা যায়। আরেকটি কারণ হচ্ছে এরা জিনগতভাবে পরিবর্তিতও হতে পারে। এদের নির্দিষ্ট জিনকে বদ্ধ বা খুলে রাখা যায়, ফলে কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করা যায়। শুদ্ধ এই মুহূর্তে সেটাই করছে। সে জার থেকে ইঁদুরটা বের করে রাখলো টেবিলের উপরে। সুস্থ সবল সাদা ইঁদুর, মুখ তুলে তাকিয়ে আছেই যেন তার দিকে। এক হাতে চেপে ধরে না রাখলে এতক্ষণে ছুটে পালাতো, প্রাণ বাঁচাতে গিয়ে লুকাতো ল্যাবের কোনো এক কোণায়। শুদ্ধ ইঁদুরটাকে শক্ত করে চেপে ধরে সিরিঞ্জের মেডিসিনটুকু ধীরে ধীরে পুশ করলো ইঁদুরের শরীরে। নরম গায়ে সূঁচ ফোটাতেই ইঁদুর ছটফটিয়ে উঠল, কিন্তু ছাড়া না পেয়েও শান্ত হতে পারল না। নিজের মতো করে ছটপট করতেই থাকলো। এইটুকু তার শরীর, কতটুকুই বা শক্তি। অতপর কাজ হয়ে গেলে স্বচ্ছ কাঁচের জারে পুনরায় ইঁদুরটাকে রেখে জারের মুখটা বন্ধ করে দিল, যাতে কোনোভাবে পালাতে না পারে। অতপর বাজ পাখির ন্যায় শিকারির দৃষ্টিতে লক্ষ্য রাখতে লাগলো ইঁদুরের গতিবিধি। ইঁদুরটা থম মেরে বসে আছে। মেডিসিন হয়তো
কাজ শুরু করে দিয়েছে। সেই ইঁদুরটার দিকে খেয়াল রেখেই কয়েকটা কাঁচের তৈরি গোলাকার টেস্টি টিউব নল নিল। অদূরে রাখা কাঁচের জগের মতো বিকারটিও রাখলো হাতের কাছে। আয়তন হিসেবে 25 ও 50 লিটার এর দুটো বুলেট নিয়ে পানি দিয়ে ধুয়ে আগে স্টপ কর চেক করে নিল। সব ঠিকঠাক দেখে সেটাও রাখলো হাতের নাগালে। তারপর ছোট বড় থলে থলে সাজানো কাঁচের তৈরি কেমিক্যাল ফ্ল্যাক্সে থাকা সবুজ রঙা তরল পিপেটের সাহায্যে টেস্টি টিউবে রাখলো। অতঃপর করতে করতে হঠাৎ খেয়াল করলো ইঁদুরটা এখনও পূর্বের মতোই স্থির আছে, গা এলিয়ে পড়েনি, অর্থাৎ এখনও সুস্থ আছে। কতক্ষণ থাকে এখন সেটাই দেখার বিষয়। যদি ইঁদুরটা সুস্থ থাকে এবং তার মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে ধরা যায় কষ্ট সার্থক। সে আপাতত দৃষ্টি সরিয়ে নোটে চোখ বুলালো। তারপর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ স্বার্থে ক্লিনিক্যাল ফ্লাক্সের সবুজ তরলের দিকে মনোনিবেশ করলো। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা 7টা। ধরণীর বুকে গাঢ় অন্ধকার। সিরাজ সন্ধ্যার নাস্তা হিসেবে গরম গরম সিঙ্গারা ভাজছে। গরম সিঙ্গারার কথা শুনে ড্রয়িং রুম থেকে ছুটে এসেছে শীতল। মুখ ভর্তি হাসি নিয়ে অপেক্ষা করছে কখন গরম তেল থেকে সিঙ্গারা তুলে প্লেটে রাখা হবে, আর সে আগে ভাগে নিজের ভাগটা বুঝে নেবে। তাকে দেখেই আগেই সিরাজ বলল, খুব গরম, খবরদার হাত দিবি না এখন, একটু থামুক, নয়তো হাত মুখ দুটোই পুড়াবি। শীতল বলল, আরে কিছু হবে না, একটু তাড়াতাড়ি তোলো না মেজমা। সিরাজ বলল, তুলছি বাবা তুলছি, সবুর কর একটু। শীতল বলল, সস কোথায়? সিরাজ বলল, পাশেই তো রাখা। শীতল সসের পুরো বোতল নিয়ে আর প্লেট নিয়ে সিরাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে সিরাজ মুখ টিপে হেসে বলল, হ্যাঁ রে শীতল, এত খাস গায়ে লাগে না কেন তোর? শীতল বলল, জানি না তো। সিরাজ বলল, বিয়ের আগে আমিও তোর মতোই ছিলাম, একটু মোটা হওয়ার জন্য কত আফসোস করতাম, কিন্তু বিয়ের পরে না খেলেও শরীর স্বাস্থ্য যেন দিন দিন বেড়েই চলেছে। ডায়েট করব যে তারও উপায় নেই। শীতল বলল, কেন উপায় নেই? সিরাজ বলল, তোর মেজো চাচু এসব ডায়েট ফাইট একদম পছন্দ করে না, তার নাকি স্বাস্থ্যবতী গুলুমুলু মোটা বই পছন্দ। এই কথা শুনে শীতল ফিক করে হেসে ফেলল। তাকে হাসতে দেখে সিরাজ নিজেও হাসলেন। সিরাজ একটু বেশিই ফ্রেন্ডলি, বিধায় বাড়ির মেয়েরাও তার সাথে কোলঘেরা একটু বেশি করে। তাকে যে কোনো সমস্যার কথা আগে বলে, সমাধানও পায় চটজলদি। যেমন শীতলই গল্পে গল্পে পিরিয়ডের কথাটা আগে সিরাজকেই বলেছিল। সিরাজ সিমিনকে জানিয়েছে। সীতারা শুনে সিমিনই আগে ডাক্তার দেখানো তারা দিয়েছে। ছোট মা হাসপাতালে যাবে শুনে সায়ন সিরিয়াল দিয়ে দিয়েছে। তাদের একা ছাড়বে না বলে শুদ্ধ নিজে নিয়ে গেছে। বাইরে থেকে এসে যা এবং তার ছেলে মেয়ে দুটো খাবে বলে তাড়াহুড়ো করে রান্না সেরেছে সীতারা ও সিরাজ। মোট কথা এই পরিবারের সম্পর্কের মেলবন্ধনটা খুবই সত্যিই সুন্দর। হিংসা বিদ্বেষ ও অহমিকাহীন প্রতিটা মানুষ। ডুবো তেল থেকে সিঙ্গারা ভাজা হয়ে গেলেই শীতল প্লেট এগিয়ে দিতেই সিরাজ তাকেই আগে তুলে দিল। শীতল পা ঝুলিয়ে কিচেন কেবিনের ওপর বসলো। ফুঁ দিয়ে গরম সিঙ্গারা কামড় বসিয়ে হাতের সাহায্যে মুখের ভেতরে বাতাস করতে লাগলো। গরমে জিভ পুড়ে যায় অবস্থা, তবুও সে টুকটুক করে খেতে লাগলো গরম গরম সিঙ্গারা। শিমিন কেবলই সহদর চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে রান্নাঘরে এসে দাঁড়িয়েছেন। সিরাজকে কিছু বলতে গিয়ে মেয়ের কাণ্ড দেখে কথা বলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। মনে মনে নিজের উপর বিরক্ত হলেন। কিছুক্ষণ দাঁড়িয়েও কি বলতে এসেছিলেন মনে করতে না পেরে শীতলের উদ্দেশ্যে বললেন, সায়ন শুদ্ধ শখ স্বর্ণের আগে এটাকে বিয়ে দিয়ে বিদায় করব আমি। একথা বলে উনি পানির জগ নিয়ে চলে গেলেন। নিজের রাগ দেওয়া নিজের উপর দেখানো যায় না, তাই শীতলের উপর রাগটা দেখালেন। কিছু না করে দোষ পেতে পেতে শীতলের খুব একটা গায়ে লাগে না, তাই শিমিন চলে গেলে সে মুখ ভর্তি হেসে বিড়বিড় করে জবাব দিল, তাহলে ভালোই হবে, কষ্ট করে গরম সিঙ্গারা ফুঁ দিয়ে খেতে হবে না, বর চিবিয়ে দেবে, আমি শুধু গিলব। তার কথা শুনে সিরাজ হাসতে হাসতে চেঁচিয়ে বলতে গেলেন, এই মেয়ে কি বলে শুনে আর বলতে পারল না সিরাজ। পুরো কথা শেষ করার আগেই শীতল মুখ চেপে ধরেছে। সে ইশারা করে মেজমাকে বলতে বারণ করেছে। তারপর প্লেট নিয়ে কেটে পড়ল। সিরাজের সিঙ্গারা ভাজা হয়ে গেলে ড্রয়িং রুমের সবাইকে ডাকলো। সীতারা মনমরা হয়ে চায়ে কাপে চুমুক দিয়েছে। ওনাদের বিয়ের এত বছর হয়ে গেল, ছেলে মেয়েদের নিয়ে ভরার সংসার, তবুও সারাফাত চৌধুরীর অনুপস্থিতিতে মন ভার হয়ে থাকে। চিন্তা হয় মানুষটার জন্য। বড় জায়ের মুখের দিকে তাকিয়ে সিরাজ আর শিমিন চোখাচোখি করে মুখ টিপে হাসলো। এই নতুন কিছু নয়, সারাফাত চৌধুরী বিকেলে চলে গেছেন। কাজ শেষ করে হয়তো সপ্তাহখানিক পরে ফিরবেন। উনি না ফেরা অবধি সীতারার মুখটা ততদিন চুপসে থাকবে।
সায়ন বাসায় নেই। সাওয়ান চৌধুরী ফিরতে আরও রাত হবে। বাসায় আছে বাড়ির ৩ গৃহিণী আর ছেলে মেয়েরা। শুদ্ধ তো দুপুর থেকে নিজের কাজে ব্যস্ত। রুমটা সাউন্ডপ্রুফ বিধায় বাইরে কোনো শব্দ হাঁকডাক তার কান অবধি পৌঁছায় না। সাম্য সৃজনের হোম টিউটর পড়াতে এসেছে। তারা কিছুক্ষণ গাইগুই করে পড়তে বসেছে। শখ আর শীতল ড্রয়িং রুমে আছে। স্বর্ণ মাথা ব্যথা তাই শুয়ে আছে। ৩ যা চায়ের কাপে চুমুক দিয়ে সিরিয়াল দেখছে। এ সময় তাদের পছন্দের সিরিয়াল হয়, এটা তারা দেখে রাতের খাবার আয়োজন করতে। এরপর যায়। শখ আস্তে ধীরে চা শেষ করে উঠতেই শীতল বলল, আপু চলো ছাদে যাই। শখ বলল, পড়তে বসবি না? শীতল বলল, আমি কি ছোট নাকি যে সন্ধ্যার পরপরই পড়তে বসে যাব? শখ বলল, তাই তো, তার ছোট আব্বুকে বলি। তুই বড় হয়ে গিয়েছিস, তোকে বিয়ে দিতে হবে। শীতল বলল, বলো আপু প্লিজ বলো, পড়াশোনা ভালো লাগে না, আমি বিয়ে করব। শীতলের কথা শুনে শখ হেসে ফেলল। কি যে সুন্দর হাসি! এই হাসির জন্য শীতল মনে মনে শখকে একটা নামও দিয়েছে, সুহাসিনী। তবে মুখ ফুটে শখ জানায়নি কখনো। যদি বোনের নামটা পছন্দ না হয় এই জন্যই জানায়নি। শীতল পুনরায় ছাদে যাওয়ার কথা বললে শখ জানালো পড়া বাকি আছে, কালকে একটা পরীক্ষা আছে। একথা শুনে শীতলও জোর করলো না, তাকে যেতে দিল। মা চাষিদের মধ্যে সিরিয়াল দেখতে ইচ্ছে করছে না শীতলের। সে উঠে রুমে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ালো, চোখে কাজল দিল, কালো টিপ পড়ল, ঠোঁটে লিপ বাম দিয়ে আয়নার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ঠিক সেই মুহূর্তে স্বর্ণ এসে বলল, বাম থাকলে দে তো। শীতল বলল, কি বাম? স্বর্ণ বলল, ঝান্ডু বাম। শীতল বলল, ঝান্ডু বাম নেই, লিপ বাম আছে, নিবা? স্বর্ণ বলল, লিপ বাম কপালে দেব? শীতল বলল, তাই তো সায়ন ভাইয়ের কাছে দেখেছিলাম ঝান্ডু বাম। স্বর্ণ বলল, আচ্ছা গিয়ে দেখি তাহলে। তা তুই কোথায় যাচ্ছিস? শীতল বলল, কই কোথাও না তো। স্বর্ণ বলল, তাহলে সেজেছিস যে? শীতল বলল, পড়তে বসতে। স্বর্ণ বলল, তা পড়তে বসতে কি সাজতে হয়? শীতল বলল, সাজুগুজু করলে মন ভালো থাকে, ভালো মন নিয়ে পড়লে পড়া মাথায় থাকে। বোনের যুক্তি শুনে স্বর্ণ বিরক্ত মুখে চলে গেল। এ পাগলের সঙ্গে বকলে মাথা ব্যথা বাড়বে বই কমবে না। তাই সে সায়নের বদ্ধ রুমের দরজা খুলে রুমে প্রবেশ করলো। অন্ধকারে রুমটাতে আলো লাইট জ্বালালো। ড্রয়ার ড্রেসিং হাতড়ে ঝান্ডুবাম খুঁজলো, কিন্তু কোথাও পেল না। এবার বিরক্তির মাত্রা বাড়ল। তার বাইকের গতি আরও একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকে ধুকপুকানি শুরু হলো। ভয়ে দুহাতে খামচে ধরেছে শুদ্ধ কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞাসা করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? শুদ্ধ বলল, বিপদের চৌরাস্তায়। শীতল বলল, এ আবার কেমন নাম? কোথায় এটা? শুদ্ধ বলল, শ্মশানঘাটের পাশে। শীতল বলল, কি, আপনি আমাকে শ্মশানঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, আমি যাব না, বাইকটা থামান, নামবো। শুদ্ধ বলল, বাইক থামানো যাচ্ছে না। শীতল বলল, থামানো যাচ্ছে না মানে? শুদ্ধ বলল, বাইকটার ব্রেক ফেল। শীতল বলল, কি কি বলছেন এখন? এখন কি হবে? শুদ্ধ বলল, কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারি। মৃত পথযাত্রীদের মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে? আজ তার ভবলীলা সাঙ্গ? কোন কুক্ষণে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এত শান্ত কেন, কিভাবে আছে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নাম নেই, ধাপে ধাপে বাড়তেই আছে। শীতল আবার কাঁদতে শুরু করলো। শীতল কাঁদতে কাঁদতে বলল, যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। শুদ্ধ বলল, মরণ কি বলে কই আসে? আমি সরি রে শীতল, সত্যিই বাইক থামছে না। শীতল বলল, একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দিন, গুরুতর আহত হলে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না। শুদ্ধ বলল, বাংলা সিনেমায় দেখিসনি, গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হয়? তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মরিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এর কি গ্যারান্টি দেবে? তুই দিবি না তোর বাপ দিবে? শীতল বলল, পাগল স্মৃতিহারা হয়েও বাঁচা যায়, বাঁচান আমাকে, কে আছো বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে, তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনতে পাচ্ছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে যেখানে কোনো গাড়ি দেখা যাচ্ছে না, কোনো রকম লাইটও দেখা যাচ্ছে না। বাইকটা তখন পূর্বের গতিতে চলমান।
এতটা জোরে বাইকটা চলছে, শীতল আর ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি হাত ফসকে পিচ ঢালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখেও শুদ্ধ বলল, শীতল বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকাতেই শুদ্ধ বলল, ওখানে শ্মশান, অনেক পুরানো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কেউ গলায় ফাঁস দেয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পোড়ানো হয় এর আগেও শুনেছিলাম। সিংহরাশির এক পথিক এই পথ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল। পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল। একে তো ঘুটঘুটে অন্ধকার চারিপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধ জ্যাকেটটা খামচি ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে। তার হাতের তালু নড়ছে, গলা শুকিয়ে কাঠ, পায়ের তালুটাও কেমন জানি শিরশির করছে। বাতাসে শো শো শব্দ অদ্ভুত রে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলেই গিয়েছি। শীতল বলল, কি কথা? শুদ্ধ বলল, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? শীতল বলল, ভাইয়া বাড়ি যাব। শুদ্ধ বলল, যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না। তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝতে পারছি না। শুদ্ধ বলল, আমি তো ভুলেই বসেছি, আমারও সিংহ রাশি। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস। তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে। এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায়। তোর সঙ্গে যদি এমন কিছু হয় তাহলে মাপ করে দিস, মনে করিস এখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস, কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারলাম না, তবে আমি কথা দিচ্ছি তোর ফতরায় তোর পছন্দের জর্দা নিজের হাতে বিলাইব সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গাটা চ্যাটচ্যাট করছে। এখন যদি সত্যিই গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? একথা ভাবতে না ভাবতে তার ভয়ের মাত্রা বাড়ল। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো। তবে জ্ঞান হারিয়ে পড়ার আগে শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের উপর, এই জন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকটা বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দিতেই তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপড়ে ডেকে সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানিও দিতে পারল না। তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলি, এখনো সর্বনাশের চিপাগলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? কদিন ধরেই আব্বু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের। এজন্য অবশ্য সায়নই দায়ী। আব্বু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়েই চাপবে। এমনিতেই সব খারাপ যাচ্ছে, এখন তো এসব করা মানেই তার বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শোনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। উপর মহলে আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিকের দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে মারে। এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবুল সিদ্দিক। উনি এসব কথা বলতে সায়নকে ইমেল করেছে। স্বর্ণের কথায় ইমেল চেক করে সায়ন পাঠিয়ে অফিসে এসেছে। পায়ের পর পা তুলে বসেছে ঠিক আবুল সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদিও আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আব্বু সিদ্দিকের সঙ্গে কাছে আছে। অথচ সিদ্দিক তার কাছে মন নেওয়ার তো দূর, কিছু শেয়ারও করে না। এই রাগে সায়নের ভুল ধরে বারবার, অথচ সিদ্দিকে কান পোড়া দেয়। কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা রাখছে চকচকে টেবিলের উপর। তার এহেন কাছে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছুদিন গা ঢাকা দে আয়ন, কার বাল ছিঁড়তে।
কারোই না, আবুল সিদ্দিক বলল। আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল্ব উপরে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বোঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলা সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিল না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়ন এমন দাপটে দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কী ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না, তাই দাঁতে দাঁত চেপে বলে বসল। কনক বলল, মারার কি খুব প্রয়োজন ছিল? মারলি, কিন্তু পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার ক্যারা উঠেছিল, তাই মেরেছি, তাতে তোর বাপের কি? কনক বলল, ভাব তুলে কথা বলছিস কেন? সায়ন বলল, বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত ধাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামলাবি, এর এক ফোঁটা দায় যেন আমার ঘাড়ে না আসে। এই বলে আবুল সিদ্দিক হন করে বেরিয়ে চলে গেল। সায়ন তখনও পায়ের উপর পা তুলে কাঁচা ছোলা চিবাতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গার্বাডিন প্যান্ট ও টি শার্ট। শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্রসভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের মধ্যে পরিচিত নয় সে। সে শান্তশিষ্ট শান্ত মানুষ। আজ বাসায় ফিরবে না, ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে, পা না কাটলে তার আবার লাফানা থামবে না বোধ হয়। সমস্যা নেই, তারও ব্যবস্থা সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারার চোখটাই রাখবো না। ভুলে যাস না আমি ছেলে ভালো নয়। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের উপর পা তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। এখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে। স্বর্ণ বলল, বেস্ট অফ লাক। সায়ন হাসল, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুজল। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল, ধন্যবাদ হ্যাকার সাইবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমুটি দেব। শখের ফোনে ফোন এসেছে। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ডো টাইমে টুংটাং শব্দ। শখ কথা বলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ডো টাইমিং মিষ্টি সুর তুলছে। সে কোথায় যে শুনেছিল উইন্ডো টাইমে টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করা, ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল, মন দিয়ে শুনল। কলদাতা বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করেছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলে ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, আমার রুমে তাড়াতাড়ি এসো তো। শখ বলল, কেন, কি হয়েছে? শীতল বলল, সিলিং ফ্যানটা অফ করে যাও, একটু ঠান্ডা লাগছে। এই জন্য পাশের রুম থেকে আমাকে ফোন করছিস? শীতল বলল, আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে, তুমি এসো। ঠান্ডায় নিউমোনিয়ান হলে সব দোষ তোমার হবে। সেদিন জেগে পড়েছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো তার পর কয়েকটা কল আসছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলা কল রিসিভ করেই, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেলছো আমায়? এমন করাই লাগলো? না করলে কি অধর্ম হয়ে যেত? পুরুষালী ভারী কণ্ঠ শুনে শখ কান থেকে ফোনটা সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে, আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? আহানাব বলল, তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক অভাগার নাবিক। শখ বলল, হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না।
আহানা বলল, এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখন চিনতে পারোনি আমায়? শখ বলল, না। আহানাব বলল, আমি আহানাব, বিকেলে দেখা হলো, কথা হলো, এর মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে সুবিধা হলো শখের, এজন্য বোধহয় ভয়েসটা চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার পেল কোথায়? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে সম্পূর্ণ অচেনা একজন ব্যক্তি। এই অচেনা কারোর সঙ্গে রাত বিরেতে তার কথা থাকতেই পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর পাত্তাই দেওয়ার কোনো মানেই হয় না, প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস, এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বলছে, চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহানাব একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বারটা শখের নারী ব্ল্যাকলিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বলল, শখ। এই বলে বিছানায় শুলো, ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল, কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে হবে তার? ঝাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না, কাছে এসো, আমার আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। সায়ন, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরে কড়া করে একটা চুমু ট্রিট দেব। এই বলে সায়ন মেসেজটা করলো। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিসে প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনা বসে, কখনো আবার আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ ঢাকা আবৃত মানুষটা বাইকে পেছনে উঠে বসলো। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার করে তাকিয়ে চমৎকার করে ডাকলো, স্বর্ণ। পাস্ট। ঝটপট উঠে রিক্সাডারকে উঠে বসে রাগে হিতাহিত জ্ঞানশূন্য সে রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে, জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। একথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনেও কেউ কিছু বলে না, সাহস করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। একথা শুনে সায়নও ছুটে আসে তৎক্ষণাৎ। এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেতে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। একথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি স্বর্ণকে দিল। কেউ কিছু বলেছে? সায়ন জিজ্ঞাসা করলো। স্বর্ণ বলল, আমি তোমার বেড গরম করি, তোমার সঙ্গে শুই, বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা একথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে শখকে কখনো আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগে পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চোপা দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? স্বর্ণ বলল, কে বলেছে তাকে আমি চিনি না, তবে কেন বলেছে এর কৈফিয়ত আমাকে দিতেই হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। সায়ন বলল, এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি কি হয়েছে।
স্বর্ণ বলল, অকারণে কেন আমাকে এসব কথা বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিতে হবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তার এভাবে অপদস্থ করার কথা শুনে সারাফাত চৌধুরী বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। সায়ন বলল, আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি? স্বয়ং নিজে এসব বলেছি তোকে। হুদাই চোটপাট দেখাচ্ছিস কাকে? হো। স্বর্ণ বলল, এমন কাজ করো কেন যাতে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হয়? সায়ন বলল, সেই কৈফিয়ত তোকে দিতে হবে? স্বর্ণ বলল, প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন একথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সেলামিও নিত না, এমনকি ছুঁয়েও দেখতো না। অনেকে খেয়াল করেছিল ওদের দুজনের জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনার সম্পর্কে অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়। সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্রাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? স্বর্ণ বলল, হ্যাঁ। সায়ন বলল, না নিলে? স্বর্ণ বলল, পরিবারে আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। সায়ন বলল, থ্রেট দিচ্ছিস? স্বর্ণ বলল, ধরে নাও তাই। সায়ন বলল, যে নোংরা ঘৃণা করি সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগছিস কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি ঘোর পাকাচ্ছিস তুই? স্বর্ণ বলল, রাজি তুমি? সায়ন বলল, চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়েছিল, বলেছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক পূরণ হতে হতো সমস্ত তথ্য কালেক্ট করা। মোট কথা, সায়ন বুঝতো না তাকে দিয়ে কী কাজ করাবে, কী কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখোড় হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা কোনো হ্যাক করে যে কোনো ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোর কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসার নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছেও একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়ালে থেকে শক্তি হয়ে। বাইরে বসা অবস্থায় শুদ্ধ এখনও শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাত ব্যথাও হয়ে গেছে। এইদিকে শীতলকে ধরে রাখতে গেলে এভাবে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাঁসফুঁসকে শীতলও পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়াতে ডাকলো, সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে ক্যাচআপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শেয়ালে এসে মাংস খেয়ে ফেলবে, হাড়গোড় লুকানোর ব্যাপার থাকবে না। একথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধের হাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। এরপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? শুদ্ধ বলল, তুই না অজ্ঞান ছিলি? শীতল বলল, না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। একথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিজের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ তার যাই হোক অবচেতন মানুষের দু চোখ পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য বারবার মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে সঙ্গে পা মিলিয়ে মিনমিন করে বলল,
বাড়ি যাব না? শুদ্ধ বলল, যা, আমি কি বারণ করেছি? শীতল বলল, একা একা বাড়ি যাব কিভাবে? শুদ্ধ বলল, বাতাসে উড়ে উড়ে বা নয়তো আত্মার পিঠে ভর করে, যা। শীতল বলল, কোথায় কোথায় এমন খ্যাঁচ খ্যাঁচ করলে সঙ্গে নিলেন কেন? শুদ্ধ বলল, আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। শীতল বলল, এসেছি এসেছি, তাই বলে এভাবে কথা বলতে হবে? শুদ্ধ বলল, হ্যাঁ বলতে হবে। শীতল বলল, কেন বলতে হবে? শুদ্ধ বলল, নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে যে। শীতল মুখ লটকে শুদ্ধর দিকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল, ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। শুদ্ধ বলল, এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটে তোকে বুঝিয়ে দিয়ে যাব। শীতল বলল, গিফট? সত্যি আমি খুব সুন্দর অভিনয় করেছি? শুদ্ধ বলল, কি গিফট দেবে শুদ্ধ ভাই? বলুন না বলুন না। সামনে একটা পুকুর আছে। শুদ্ধ বলল, ভাবছি এখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট্ট গিফট বলে মন খারাপ করিস না। এখন এই পুকুরেই চুবাই, কাল না হয় নদীতেই চুবাবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিনও এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে মরে গেল। যাবে না যাবে না, না না না। আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আবুকে কিচ্ছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আবুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আবু বিচার না করে তবে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিচেল হেসে বলল, বড় আবুকে কথা লাগানো পায়জারা জুড়ছিস তাই না? তোর তো বড় আবুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এই লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুপাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। শীতল বলল, লাগবে না গিফট, বাড়ি যাব। শুদ্ধ বলল, তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি, বল কোনটা করবি? শীতল বলল, কি শর্ত? শুদ্ধ তার পাশে বসলো। পকেট থেকে ডিএসএলআই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, লে টান। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবে বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোক কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল, হয় সিগারেট খেতে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু না ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না সিগারেট, শুধুমাত্র ছোটে ছোঁয়াবি, নে ছোঁয়া। শীতল বলল, না না। শুদ্ধ বলল, কি কি বললি? আরেকবার বল। শুদ্ধর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেটে ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হেই লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনে ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি, জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব, রাগ দেখাবো, চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই থামবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক ও হতভম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন ও স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরের আগে কালী মূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্য স্থানে রাখা হয়। দিনে দিনে মন্দিরের পেলোয়াস্তা খসে। অযত্ন অবহেলায় মন্দিরটির সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানের দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে যায়, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মধ্যেই জুয়োরখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে ফিরে যায়।
এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার সাথে মশকরা মারাও আমার লগে? আমি কি তোর শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন থাপ দেব বাপ ঢাকাও সময় পাবি না। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্য নেই সায়নে। সে নিজের কথা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকে গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিকে ওদিকে তাকাচ্ছে। এই মানুষটা বাড়িতে থাকাকালীন একরকম, বাড়ির বাইরে একরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু গাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? স্বর্ণ বলল, তোমার মতো ভূত সঙ্গে থাকলে ভয় কিসের? সায়নও বলল, তা ঠিক তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে? স্বর্ণ বলল, যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? সায়ন পকেট থেকে কাঁচা ছোলা বের করে বলল, ছোলা আছে, খাবি? স্বর্ণ বলল, না। সায়ন বলল, তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, স্বর্ণ বলল, সভ্য গালি দিতে তোমার খুব কষ্ট হয় তাই না? সায়ন বলল, গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথায় চাঁদি গরম না হলে এটা গালি বলে গণ্য করা যায় না। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। স্বর্ণ বলল, তোমার গালি রেকর্ড করে বড় মাকে আমি শোনাবো একদিন, ভাবছি। সায়ন বলল, এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় দুটো গাল চেপে ধরে ঠোঁটের শব্দ করে চুমু খেলো। এরপর দুগালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে গিয়ে উঁকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিলে হাসি এঁটে বলল, আমার ধারণা ঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছুই পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়া চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানো যাক। একথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, একদম জানে মেরে দেব আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ঠাডা ফেলে আসি, যাতে সম্বন্ধীর পর বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে। স্বর্ণ বলল, যাবে যাও, বলার কি আছে, তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো। আরেক পাখি যে কোনো সময়ে চলে আসতে পারে। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উঁকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের ভূবিদা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগে কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসায় প্যান্টের চেন বরাবর। হঠাৎ আক্রমণে কনক কিছু বুঝে উঠতে পারল না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথা গোঙাতেই আরেকটা গাড়ির শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করল না। কোনো মতে মুখ ঢেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলানোর শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছামতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখি এসে গিয়েছে। ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের কাছের একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থার কথা। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা তাকে এখানে নামিয়েছে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক হতভম্ব। জবাবে কিছু বলার মতো শব্দও তার শব্দভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যে বিয়েই বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়, কোনো মতে এখান থেকে বেঁচে ফিরলেই বাঁচে। তাহলে ঘাড়তেরার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। একথা ভেবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল শীতল। শীতল শুদ্ধকে রাগালো না, বরং তার সাথে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো। বোকা বাঁকা হাসি আর কি, এছাড়া বাঁচার জন্য আর কোনো উপায়ই নেই। তারপর শুদ্ধর দিকে দৃষ্টি সরিয়ে আকাশে চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়েও করতে চায়, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো তাকে বোঝানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে, একথা ভাবতেও তারও লজ্জা লাগছে। যে কোনো কারণে অকারণে অন্যের লজ্জায় পিণ্ডি চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়, বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালা করার হুমকি দিচ্ছে। এই জন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে।
তবে ভালোই হবে বাড়িতে বিয়ের একটা আয়োজন হলে। অনেক দিনই হলো বিয়েবাড়ির রোস্ট, রেজালা, বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক না কেন, 3 বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এসব কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। যতই যাই হোক চাচাতো ভাই, ভাই তো, ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরলমনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাপ করে দিল। তারপর নরম দূর্বাঘাস টেনে দুলতে দুলতে বলল, ভাবির ছবি দেখি। শুদ্ধ বলল, কোন ভাবি? শীতল বলল, আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। শুদ্ধ বলল, তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? শীতল বলল, ও মা, নিজের বইয়ের ছবি নিজের কাছে রাখবেন না? শুদ্ধ বলল, না, রাখবো না। শীতল বলল, কেন রাখবেন না? শুদ্ধ বলল, আমার ইচ্ছে। শীতল বলল, ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না, তাহলে তাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছেন কেন? শুদ্ধ বলল, বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে এ কথা কে বলল? শীতল বলল, বলতে হবে কেন, আপনার অবস্থা থেকে যা বোঝার বুঝে গেছি আমি। শুদ্ধ বলল, আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না, তুই জানিস। আমার বিয়ের জন্য আমি মরে যাচ্ছি, অথচ মরার ফিল পাচ্ছি না। এটাও নাকি তুই পাচ্ছিস? কি কাহিনী বলতো, ঝেড়ে কাজ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুইও কি কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাড় তেরা অসভ্য অভদ্র পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপা ষাঁড়ের বউ। একথা মনে মনে বললেও শুদ্ধর আন্দাজে ঢিল ছুঁড়ে গম গমে ছুঁড়ে জবাব দিল। শুদ্ধ বলল, কান খুলে শুনে রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কাল হয়ে যাই তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আজ যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা আমি ভাবতেই পারি না। শীতল বলল, এই কথা আর কতদিন শোনাবেন? শুদ্ধ বলল, মরার আগ পর্যন্ত। শীতল বলল, তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আর আপনার অত্যাচার সহ্য করতে পারছি না। শুদ্ধ বলল, একা মরতে ভালো লাগে না, চল দুজনে গিয়ে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে, শুধু পারছে না শুদ্ধকে দাঁতে চলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের ওপর শুয়ে পড়ল। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচের হাসি হেঁটে বলল, শুদ্ধ, প্রায় স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মা তোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলে যেতি আর না দুদণ্ড কাউকে শান্তি দিতি, রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে একদিন তোকে কোলে তুলে নিলাম, অমনি হিসু করে দিলি। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে, তখন যদি জানতো এই কাজের জন্য বছরে 36 বার তাকে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলি থেকে তারা বড় হয়েছে, বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও হয়েছে এটাই। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজটাই খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও এই একই কথা, একই গল্প। শীতলে চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি হেঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু নিল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা ছিল সেখানেই এসে থামলো শীতল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল শীতলকে। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও সেই কথা শুনে শীতল জ্বলে উঠল। শীতল ঝগড়ুটি গলায় বলল, আপনি করেননি ছোটবেলায়? শুদ্ধ বলল, না, করিনি। আমি কারো মতো এত বেহায়া না যে কারো কোলে উঠে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। শীতল বলল, কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁটা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গিয়েছে। আপনার পায়ে ধরি। আগে পা ধর। শুদ্ধ বলল, পা না ধরে পায়ে পড়ি, একথা বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বেয়াদপি। একটা মানুষের কথার সাথে সাথে কাজেরও মিল থাকা জরুরি। শীতল বলল, কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। শুদ্ধ বলল, বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস পেরোতে না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপুনা ফুটাবো, তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করছিলিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। শীতল বলল, ঠিক আছে, তাই হবে। আমার জীবনে একটাই এখন টার্গেট, আপনাকে বিয়ে করানো।
একথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটালো অজানা পথ ধরে। রাত বাড়ছে ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটে চলেছে উদ্দেশ্যবিহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতে তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকালেও শীতল পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুহাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এইভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনেই ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলেও ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু নয়, এসব সে রোজ শুনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছনে থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, শীতল বলল, একটা কথা বলি। শুদ্ধ বলল, না। শীতল বলল, বলি না প্লিজ, না বললে পেট ব্যথা করবে আমার। শীতল বলল, কিছুদিন আগে সায়ন ভাইয়ার কাছে খুব সুন্দর একটা ছেলে এসেছিল না, আহানাপ নাম, ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা শখ আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বারটা ওনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। একথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজখাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? শীতল বলল, কেন, কি হয়েছে? শুদ্ধ বলল, আবার জিজ্ঞাসা করছি কি হয়েছে? বেয়াদব কোথাকার, থাপ্পড়ে দাঁত ফেলে দেবো তোর। শীতল বলল, শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা, এদিকে সায়ন ভাইও যে প্রেম করে, বলেছি নাকি কাউকে? শুদ্ধ বলল, কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব দেখার জন্য তোকে পেলে পুলে বড় করা হচ্ছে? শীতল বলল, ঘুরে ফিরে আমার চোখেই পড়ে এটা। আমার কি দোষ? প্রায় সবাই কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং চায়ের দোকানের সামনে থামালো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুড়েতে শীতল তাই করলো। দোকানি চা বানাতে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে বলল, আমি একটু আসছি। একথা বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েকটা পা এগোতেই হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেলো। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাঁক করে উঠল আর বলল, শীতল, আশ্চর্য তো, খাম্মার মতো দাঁড়িয়ে গেলেন কেন? শুদ্ধ বলল, তুই কোথায় যাচ্ছিস? শীতল বলল, আপনার সঙ্গে। শুদ্ধ বলল, আমি কোথায় যাচ্ছি? শীতল বলল, আমি কি করে বলবো? শুদ্ধ বলল, জানিস না তো পিছু নিয়েছিস কেন? শীতল বলল, শুধু শুধু কথা বাঁচাবেন না, কোথায় যাচ্ছেন বলে গেলেই তো হতো। শুদ্ধ বলল, মূত্র বিসর্জন দিতে যাচ্ছি। যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। শীতল বলল, ছি, কী সব কথাবার্তা। শুদ্ধ বলল, ছি, এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। শীতল বলল, কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? একথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনে বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এডি আমাগো আম্মাজান লাগে? শুদ্ধ বলল, তাকে আমি চিনিও না কাকা, রাস্তায় পড়েছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এই কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল। হাসলো শুদ্ধ। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই এক ঘুমেই দুপুর পার করলো। একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়েছেন মাঝবয়সী এক লোক। নাকের ডগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঢেলে ভ্রু কুচকে একটু এগিয়ে গেলেন। তারপরে নেম প্লেটে বড় বড় অক্ষরের লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতে একজন যুবক দরজা খুলে হড়বড় করে বলল, নাদিম, শতরূপার অ্যাসিস্ট্যান্ট। চটি খুলে পদধূলি ঝেড়ে হাগামুতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা ঝেড়ে খানিকটা কেসে নিজের সমস্যার কথা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করেন না। তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজা মুখ দাঁড়ানো লোকটি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময় মাখা মুখ দেখে নাদিমের মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা মা তাকেও গালি দেয়, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরী অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর।
5 বছর কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছেঁচড়াও কপালে জুটেছে। প্রায় অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অনেক তথ্যের গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেঙে গেছে, এসব গল্প জুড়ে বসে। অতঃপর ম্যাডাম কেসের ব্যাপারে তাদের জিজ্ঞাসা করলে তখন কথার মাঝে মাঝে বলে বসে, ইয়ে ম্যাডাম, বলেছিলাম যে ওয়াশরুমটা কোন দিকে। সিরিয়াস কথার মধ্যে এই কথাটা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ, বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাকে যদি 25 মিনিট খরচ করে তাহলে কিভাবে হবে? এই জন্য কেউ এলে মুখের উপরে এসব বলে সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজ সেরে নেয়। এতে সময়ও বাজে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত চৌধুরীকে আঙুল দিয়ে ওয়াশরুমে দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন। খালেক ব্যাপারী বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবেন? নাদিম বলল, সময় মতো চলে আসবে, আপনি কাজ সেরে বসুন। খালেক ব্যাপারী বললেন, ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করে বসল। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলোর সরমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতেই হবে। অতএব আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে সেই ফাইল ধরেছে, সব কটাই পরকীয়া কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্স যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্রলোকের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে এসে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথা থেকে আসছেন? খালেক ব্যাপারী বললেন, মাদানীপুর থেকে। নাদিম বলল, সে তো অনেক দূর। খালেক ব্যাপারী বলল, গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্যে আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। নাদিম বলল, কেন, কি সমস্যা? খালেক ব্যাপারী বলল, মেয়ে জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে হাত তুলে আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাতে পুড়িয়ে দিয়েছে। নাদিম বলল, আপনার ছেলে মেয়ে কজন কাকা? ওই গোলামের পুতের নামে কেস করেছিলেন? খালেক ব্যাপারী বললেন, একটাই মেয়ে আমার, সঙ্গত সে পালিয়ে বিয়ে করেছিল। গিয়ে দেখে ছেলের ঘর বাড়ি কিছুই নাই। ছেলে বস্তির টোকাই, বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে। পরে সব কিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমারই একমাত্র আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমি সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গ নিয়ে বেরাবো, কাজ জোগাড় করে দেব। সরল মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলছে, মারধর করে। নাদিম বলল, আপনি কি করেন কাকা? নাম কি আপনার? খালেক ব্যাপারী বলেন, আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি বাবা। নাদিম বলল, ও, তা এখন কি করতে চাচ্ছেন? খালেক ব্যাপারী বলেন, আমাকে সায়ন বাবা পাঠিয়েছে। ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ব্যবস্থা নিব। নাদিম বলল, কোন সায়ন? ম্যাডামের বড় ভাইয়ের ছেলে তাহারিয়া চৌধুরী সায়ন, তার কথা বলছেন? খালেক ব্যাপারী বলেন, হ্যাঁ। ওনাদের এই কথোপকথনের মাঝেই গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ী সালাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। 2-একটা বাংলা গালিও কানে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহল বশত মূল ফটকের দিকে তাকায়। ইশারায় দারোয়ানের কাছে জানতে চায়, হচ্ছেটা কি? এক প্রতিবেশী আরেক প্রতিবেশী বাড়ির সামনে মাছের নাড়ি ভুড়ি গোবর পচা ডিম ছুঁড়ে মারে। এসব কারণ ওই বাড়ির 2 বুড়ি, 2জন ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে টুকটাক হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছুঁড়েছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। একথা শুনে প্রতিক্রিয়া দেখালো না নাহিদ। মনে মনে দোয়া করলো এমন ঠ্যাঙ্গামারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে চটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুড়ে চিবাতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড়মা পানির গ্লাস এগিয়ে দিয়ে ঢকঢক করে গিলে তারপর সোফায় গা এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের ওপর রাখা ব্যাগ খুলতে খুলতে সীতারা চৌধুরীকে শুধালেন। সীতারা চৌধুরী বললেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কোনো কিছু? শুদ্ধ বলল, দেখো আগে, কোনো কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে।
সীতারা চৌধুরী বললেন, ওনারা কখন আসবে জানিয়েছেন কিছু? শুদ্ধ বলল, সন্ধ্যায়। সীতারা বলল, আচ্ছা। এইভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। সারাপাত ও সাফওয়ান চৌধুরী অফিসে। সাম্য সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিত আর শখকে নামতে দেখা গেল। কি নিয়ে যেন কথা বলতে বলতে তারা নামছে। সিমিত শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করল। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসল। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল না আর শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠালো। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? শখ বলল, ভালো। শুদ্ধ বলল, আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না, তবে এখন যা জানতে চাইছি আশা করি সরাসরি বলবি। শখ বলল, হ্যাঁ। শুদ্ধ বলল, কাউকে পছন্দ করিস? শখ বলল, আমি পড়াশোনা করতে চাই, বিয়ে করতে চাই না এখন। শুদ্ধ বলল, এটা কি আমার প্রশ্নের আনসার হলো? শখ বলল, না। শুদ্ধ বলল, কি না? শখ বলল, পছন্দ নেই। শুদ্ধ বলল, ভেবে বললি? পরে কিন্তু গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানা। শখ বলল, না তেমন কেউ নেই। শুদ্ধ বলল, সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। 1.5 বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে চলেছে। এমনকি একটা ছেলের জ্বালাতন করায় মিথ্যা কথা বলেছিল যে তার বব আছে। শীতলের কাছে কথাটি বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এ অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথা বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোর পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। শখ বলল, বড় ভাইয়া বাসায় আসেনি? এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে। রোজই হয়, তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটিমিটি হাসলো। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসলো শুদ্ধর পাশের সোফায়। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না, পুরোই রাজ্যটক। বড় ভাইয়ের সামনে একথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিকতারা ও সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন কল করছে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? শুদ্ধ বলল, হুম। শীতল বলল, আমার জন্য রসমালাই এনেছেন? শুদ্ধ বলল, না। শীতল বলল, কেন? জানেন না আমি রসমালাই খেতে কতটা পছন্দ করি? শুদ্ধ বলল, তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাজিবাজি আনতে হবে? শীতল বলল, এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। শুদ্ধ বলল, আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন, যা বলবি আমাকে তাই শুনতে হবে? শীতল বলল, কোনোটাই নয়। শুদ্ধ বলল, তাহলে ভাগ এখান থেকে। কথা শুনে শীতল মুখ ভোঁতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সীতারা সেসব তুলে রাখছেন। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সীতারা। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেলে ডাইনিং টেবিলে। 2 পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবলো। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও সবার নজর এড়িয়ে, চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার। তবে যে বইটা পড়েছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে মারে, আবার যখন যা চায় তা এনে দেয়। অথচ বিশুদ্ধ পুরুষ এত মারে বকে, কিন্তু যা চায় তা এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে 2 থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনের গল্প কেন উপন্যাসের মতো সাজানো হয় না? বিকেল পেরিয়ে সন্ধ্যা এখন। অনন্ত ধরণীর বুকে নেমেছে নিকষ কালো রাতের আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামের চক্করে পড়ে 8 ঘন্টার পথ 2.5 ঘন্টা পার করে কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন সারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেশ না হয়েই আগে শখকে রুমে ডেকেছেন। বিয়ের কথা শুনে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না একথা উনি জানেন।
কিন্তু আর কতদিন কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা শখ ওনার বড্ড আদরের মেয়ে। দু ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক, বাবা বাবা বলে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক, আদরে আবদারে অতিষ্ঠ করে তুলুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দ কিছু না পেলে দুগাল ফুলিয়ে থাকুক। কিন্তু ওনার মনের কথাটা সীতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি, কারণ সায়ন শুদ্ধ হবার সময় সীতারার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিণীর কথা চিন্তা করে মনের কথা চেপেই রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হবার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সীতারাকে বলেছিলেন জীবনে ঝুঁকি না নিতে। কিন্তু সীতারারও মেয়ের শখ ছিল বলে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সির জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারি ডেট যতই ঘনিয়ে আসছিল উনি নেতিয়ে পড়েছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন। তারপর সীতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনেই জীবন যুদ্ধ করতে করতে একসময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন দুজনেই। এবং শখের মেয়ের নামটাও উনিই রাখেন, সায়ানা চৌধুরী শখ। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। ওনার ছোট ভাইয়ের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবদ্ধ পাঞ্চঞ্চলের কলকলানিতে। সময়ের সাথে পাল্লা দিয়েও তারাও বড় হতে থাকে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বুঝেছেন ছেলেরা যদি বড় হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়েরা। মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ। তাই বাবারাও চুপ করে সয়ে যায়। এই পৃথিবীর সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের। কথাবার্তা বলেও ছোট ছোট করে, ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখিজোড়া অশ্রুজলের টইটুম্বুর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে সারাফাত চৌধুরী বুকটা মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে আদুরে স্বরে ডাকলেন, মা। বাবা স্নেহমাখা ডাক শুনে শখের চোখ দিয়ে জল গড়িয়ে গেল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো। কিন্তু এ কাজ কি তার সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও। এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করেও কোনো মতে চোখের জল আটকাতে পারল না সে। গড় গড়িয়ে গাল বেয়ে জল গড়াতেই থাকলো। কিছু যে বলবে গলা যেন চেপে ধরেছে কেউ। রুম জুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ে দুজনেই চুপ। কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। বুকচাপা কষ্টে শব্দের জোড়াতালি দিয়ে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎ বলতে ইচ্ছে করলো, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব কি বেশি বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না বাবা। এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা যায় না। সারাপাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার গুরু দায়িত্ব। শখ নিশ্চুপ। আরাফাত চৌধুরী বললেন, আহানাফ ছেলেটা ভালো। সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইয়া চাচুরা ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখী রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথাই বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথা নিশ্চুপ হয়ে শুনেছি। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুব খুশি হবে। মা চাচি সহ বড় ভাইয়াও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়িয়েছে, অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার। কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইয়া যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদৌ তা সম্ভব নয়। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আপন। তারাই আপন, তারাই তোমার প্রিয়জন, তারা মিটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেথায় তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই, বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে, যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ি মেহমান তুমি। পেলে পুলে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার।